ছেচল্লিশতম বাজেট ঘোষণা আজ। গতবারের তুলনায় বাড়তে পারে আকার, চ্যালেঞ্জ হবে এর বাস্তবায়ন, বাড়াতে হবে রাজস্ব আদায়, বলছেন অর্থনীতিবিদরা। 18 বারের মতো বাজেট পেশ হচ্ছে আওয়ামী লীগ সরকারের। টানা অষ্টমবার সে বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী মুহিত। বাজেট পেশের আগে স্থিতিশীল অধিকাংশ পণ্যের দাম ঘোষণার পরও যেন অযৌক্তিকভাবে না বাড়ে সেদিকে নজর রাখার তাগিদ বাজার বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনার সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই বাজেট প্রসঙ্গ। আজ ঘোষণা হচ্ছে দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট। বিকেল 3:30টায় জাতীয় সংসদে 2016-17 অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দশম ও বাংলাদেশের 46তম বাজেট। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হলেও এবারে বাজেটে যোগাযোগ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেটের আকার হতে পারে 3,40,000 কোটি টাকা। বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 2,43,000 কোটি টাকা। এবারে প্রথমবারের মতো বাজেটে ঘাটতি ছাড়িয়ে যেতে পারে 1 লাখ কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে 7.2%। ইতিহাস থেকে জানা যায় প্রতিবারের আগেই অর্থ বছরের তুলনায় বেড়েছে বাজেটের আকার। এবারই প্রথমবারের মতো বাজেট ঘাটতি ছাড়িয়ে যেতে পারে 1 লাখ কোটি টাকা, যা মোট বাজেটের 29.35%। বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা মাহবুব। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন বঙ্গবন্ধু সরকারের তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 1972 সালের 30 জুন প্রথমবারের মতো 786 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি। প্রথমবারের মতো বাজেট 1000 কোটি টাকা ছাড়ায় 1974-এ, আর 1988 সালে বাজেটের আকার দাঁড়ায় 10,565 কোটি টাকায়। 2003 সালে ঘোষিত 31তম বাজেট প্রথমবারের মতো 50,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী সাইফুর রহমানের পেশ করা ওই বাজেট ছিল 51,980 কোটি টাকার। 5 বছর পর 2008-9 অর্থ বছরে যা 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম পেশ করেন এই বাজেট। 2011 সালের 9 জুন পেশ করা হয় 41তম বাজেট, যার আকার ছিল 1,63,000 কোটি টাকা, এবং 2012 সালের 7 জুন উপস্থাপিত হয় 42তম বাজেট। আজ তার প্রায় অর্ধেক। মহাজোট সরকারের গত মেয়াদে পঞ্চম ও শেষ বাজেট 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। এর আকার ছিল 2,22,491 কোটি টাকা। 6% বৃত্তি থেকে ভেঙে উচ্চ প্রবৃদ্ধির। দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের প্রথম বাজেট দেয়া হয় 2014 সালের 5 জুন, যার আকার ছিল 2,50,506 কোটি টাকা, যা 2015-তে দাঁড়ায় 2,95,100 কোটি টাকায়। দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের তৃতীয় বাজেট পেশ হতে যাচ্ছে আজ। টানা অষ্টমবারের মতো অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বাজেট পেশ করবেন সময়ের প্রয়োজনেই, যার আকার দাঁড়াতে পারে 3 লাখ কোটি টাকায়। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট পেশ করতে যাচ্ছেন। বাজেটে বিভিন্ন বিষয়ের তথ্য নিয়ে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সানবে রূপল। ধন্যবাদ ইমতিয়াজ। বাজেট মানে হচ্ছে একটি বছরের 1 বছরের হিসেব নিকাশের দলিল, এবং সেই হিসেব নিকাশের দলিল কিন্তু পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি আজ বিকেল 3টার পরে সংসদ ভবনে তার নিজস্ব দশম এবং দেশের ইতিহাসে 46তম বাজেট পেশ করতে যাচ্ছেন। তো সেই বাজেট পেশ করার আগে আমরা কিছু তথ্য হাতে পেয়েছি, সেই তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং আমরা একটু ভাগাভাগি করতে চাই সেই তথ্যগুলো কি। আগামী অর্থ বছরের জন্য বাজেটের আকার হতে পারে 3,40,700 কোটি টাকা, যা বর্তমান বাজেটেরও প্রায় 45,000 কোটি টাকার মতো বেশি।
বেশি এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও ধরা হচ্ছে 2,43,000 কোটি টাকা এবং যা কিন্তু বর্তমান বাজেটেরও প্রায় 40,000 কোটি টাকার বেশি এবং এডিপির আকার ধরা হতে পারে 1,10,264 কোটি টাকা এবং তারপরও ঘাটতি থাকতে পারে 97,000 কোটি টাকা এবং ভর্তুকি এবং ঋণ বাবদ গত কয়েক বছরে কিছুটা বরাদ্দ কমলো, এবারও কিন্তু দেখা যাচ্ছে যে ভর্তুকি এবং ঋণ বাবদ 25,000 কোটি টাকার মতো থাকতে পারে এবং এরপর আমরা জানিয়ে দেব আগামী অর্থ বছরের জন্য কি কি অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে ধরা হতে পারে এবং বড় প্রকল্পগুলো কি কি। অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে মানব সম্পদ উন্নয়ন, বিদ্যুৎ জ্বালানি এবং অবকাঠামো, বিশেষ করে মানব সম্পদ উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি এই দুটি খাতকে কিন্তু গত কয়েক বছর ধরে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এবারও কিন্তু তার ধারাবাহিকতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বড় প্রকল্পগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ পদ্মা সেতু প্রকল্প, পদ্মা সেতু রেললাইন প্রকল্প, এটি একটি নতুন প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, এই কয়েকটি প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হতে পারে এবং বড় প্রকল্পগুলোর মধ্যে কিন্তু আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে বড় প্রকল্পের মধ্যে এবার বাজেটে বরাদ্দ হতে পারে 18,000 কোটি টাকার মতো এবং যার একটু ইঙ্গিত কিন্তু গত অর্থ বছরেই শুরু করেছিলেন অর্থমন্ত্রী যে পদ্মা সেতু প্রকল্পে কিন্তু 8,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল এবং আগামী অর্থ বছরের জন্য যেটি 6,000 কোটি টাকার মতো রাখা হতে পারে। এরপরে আমরা জানিয়ে দেব যে সম্ভাব্য বাজেটের আকার কত শতাংশ বৃদ্ধি হতে পারে। আমি একটু আগেই বলেছিলাম যে প্রায় 45,000 কোটি টাকার অঙ্কে আগামী অর্থ বছরে বেশি হতে পারে এবং আমরা শতাংশ হিসেবে দেখতে পাচ্ছি যে মোট বাজেটের আকার 18% প্রায় বৃদ্ধি হতে পারে এবং এই 18% বৃদ্ধির জন্য অর্থ সংস্থানও কিন্তু বেশ একটি চাপ থাকবে। এরপর আমরা জানিয়ে দেব যে এরপরে অর্থ বছরের প্রবৃদ্ধি, চলতি অর্থ বছরের জন্য প্রবৃদ্ধি ধরা হয়েছিল 7% মতো এবং আগামী অর্থ বছরে 0.2% বাড়িয়ে কিন্তু প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 7.2% এবং গত অর্থ বছরের প্রথম 9 মাসে আমরা প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছিলাম 7.05%। এরপর আমরা জানিয়ে দেব যে মূল্যস্ফীতি, আপনারা জানেন যে মূল্যস্ফীতি বাজেটের একটি অন্যতম বিষয়, সেটি হচ্ছে মূল্যস্ফীতি ক্রেতাদের দাম নিয়ন্ত্রণের একটি পদ্ধতি এবং এই মূল্যস্ফীতি দেখা যাচ্ছে যে 6% হারে থাকার ধরতে পারে এবং এই 6% মূল্যস্ফীতি যে ধরা হতে পারে এবং গত কয়েক বছর ধরে আমরা ধারাবাহিকভাবে দেখেছি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং তার ফলে কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা অনেকাংশে সম্ভব হয়েছে এবং যেটি 6% বৃত্তের মধ্যেই ছিল গত কয়েক বছর ধরে। এবার যে শতাংশের অংশের যে হিসেবগুলো আমরা দেখলাম সেই হিসেবগুলোর চিত্র কিন্তু গত কয়েক বছরের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ দেখা যাচ্ছে এবং আমরা এতক্ষণ যে মূল বাজেটের আকার এবং মূল বাজেটের আরো কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি এবং সেই মূল বাজেটের আরো কিছু তথ্য নিয়ে যে আমরা কথা বললাম এবং এরপর আমরা একটু জানতে চাই যে আসলে আগামী অর্থ বছরের জন্য যে বাজেটটি অর্থমন্ত্রী পেশ করতে যাচ্ছেন সেই বাজেট আসলে জনসাধারণের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবে এবং জনগণের প্রত্যাশাই বা কি, সেই প্রত্যাশার বিষয় নিয়ে আমরা এখন যোগ দেব টিএসসিতে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ রাজু এবং সাজিদ রাজু, আপনাকে দেখতে পাচ্ছি এবং আজ বাজেট পেশ হতে যাচ্ছে, বিকেলবেলা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পেশ করতে যাচ্ছেন। এই জনগণের এই বাজেট নিয়ে আসলে কি ভাবনা, আপনার কি মনে হচ্ছে সেখানকার মানুষজনের সাথে কথা বলতে পেরে, আপনি একটু আমাকে জানাবেন। রূপল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে যেমন বলছিলেন যে অর্থমন্ত্রী দশমবারের মতো এবার জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন 2016-17 অর্থ বছরের জন্য। এই বাজেট নিয়ে যেমন বিভিন্ন রকম আলাপ আলোচনা বা অর্থনীতিবিদদের মধ্যে আছে, ব্যবসায়ীদের মধ্যে আছে, একই রকম ভাবে কিন্তু সাধারণ মানুষ যারা তারাও কিন্তু এই জুন মাস আসলে যে বাজেট উপস্থাপন করা হয় এই বাজেটের একটি প্রভাব যে বাজারে পড়ে এবং দেশের সর্বত্র যে পড়ে সেটি নিয়ে তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়। আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগের যে টিএসসি চত্বরের বাইরের যে রাস্তা, এখানটিতে যেখানে বসে সাধারণত মানুষ এখানে চা খান, আড্ডা দেন, শিক্ষার্থীরা এখানে আসেন। তো তাদের প্রতিক্রিয়া আমরা জানবো, বাজেট সম্পর্কে তাদের কি ভাবনা সেই বিষয়গুলো আমরা জানবো। এখানে এসে ইতিমধ্যে আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সঙ্গে, আমরা কথা বলেছি এখানে যারা সাধারণ মানুষ এখানে বসে বিশ্রাম নিচ্ছেন, চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বাজেট নিয়ে তাদের ভাবনার কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে তাদের ভাবনার কথা
শোনাবো। আপনি দেখতেই পাচ্ছেন যে এদিকে চায়ের দোকানগুলোতে যদিও এখন যে কর্মঘণ্টা চলছে এবং মানুষের অফিস এবং শিক্ষার্থীদের ক্লাস, কিন্তু তারপরেও আমরা দেখছি অনেকে এখানে বসে চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। তো তাদের সঙ্গে এই কথাগুলো আমরা বলেছি যে তারা কেমন বাজেট চান, এই বাজেট বিষয়ে তাদের ভাবনাটাকে। এরকম একজন এখানে বসে বিশ্রাম নিচ্ছিলেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তার সঙ্গে জানতে চাইবো যে এই যে 2016-17 অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী আজ বিকেল 3টায় যে বাজেট পেশ করতে যাচ্ছেন, এই বাজেট নিয়ে আসলে আপনার ভাবনা কি, কেমন বাজেট দেখতে চান? বাজেটে সর্বোচ্চ শিক্ষা খাতে বরাদ্দ হোক এবং সফলভাবে বরাদ্দ বাস্তবায়ন হোক এবং নিম্ন স্তর, নিম্ন মধ্যবিত্ত স্তরে মানুষের নাগালে থাকুক, যাতে সবাই পূর্ণ দ্রব্য সামগ্রী যাতে ব্যবহার করতে পারে, এবং বাজেটে যে খাতে যেটা হোক ওটা আমরা 100% বাস্তবায়ন দেখতে চাই, দুর্নীতিমুক্তভাবে। আপনাকে অনেক ধন্যবাদ। একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলেন, উনি বলছিলেন যে বাজেট তো প্রতি বছরই হয় এবং প্রতি বছরই বাজেটের আকার বাড়ছে। এবছরে কিন্তু গত বছরের তুলনায় 17% বৃদ্ধি পাচ্ছে বাজেটের আকার। তো তারা বলছেন যে শিক্ষা খাতে, শিক্ষার্থী হিসেবে তারা স্বাভাবিকভাবেই চাচ্ছেন যে শিক্ষা খাতে যেন বরাদ্দটা বেশি থাকে এবং যে পরিমাণ বরাদ্দ দেওয়া হোক সেই বরাদ্দ যেন কাজে লাগানো হয়। এখানে একজন চায়ের যে দোকানদার, চা বিক্রি করেন, চা বিক্রেতা, তার সঙ্গে আমরা কথা বলেছি। তার একটু প্রতিক্রিয়াটা আমরা জানতে চাইবো যে এই বাজেটে একজন ব্যবসায়ী হিসেবে এবং ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে তিনি কেমন বাজেট দেখতে চান? আমি বাজেট দেখতে চাই গরিব মানুষের জন্য নিত্য প্রয়োজনের দাম সমান থাকে, এখন যেরকম আছে ওই রকমই থাকে। জি, এইটাই আমার প্রত্যাশা। উনি বলছিলেন যে গরিব মানুষ যারা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী কিনতে গেলে যাদেরকে বুঝতে হয় এবং ভালো তারা টের পান জিনিসপত্রের দাম যখন বেড়ে যায়, এই বিষয়টি তিনি ভালোভাবে বলছিলেন যে বাজেট যেন এমন হয় যেখানে সাধারণ মানুষ যারা রয়েছেন একদম নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে যেন তাদের নাভিশ্বাস না ওঠে এবং বাজার যেন তাদের নিয়ন্ত্রণের নাগালের মধ্যে থাকে, তারা বলছিলেন। এখানে আরো কয়েকজন শিক্ষার্থীরা এখানে আড্ডা দিচ্ছিলেন এবং কথা বলছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদের বাজেট ভাবনা জানিয়েছেন। আমরা দর্শকদের জন্য সরাসরি তাদের কাছ থেকে জেনে নিচ্ছি। আপু, শিক্ষার্থী হিসেবে এবং সাধারণ মানুষ, একজন নাগরিক হিসেবে বাংলাদেশের এই বাজেটকে আসলে কেমন, কিভাবে দেখতে চান? ভাইয়া, বাজেটটা ভালো, বাট আমার মতে শিক্ষাক্ষেত্রে আরো মানে যেভাবে টাকাটা দেওয়া হচ্ছে সেভাবে আর কি ওটা প্রয়োগ করা হচ্ছে না। তো প্রয়োগটা একটু মানে বাড়ানো উচিত, সব দিক দিয়ে আর কি একটুখানি ডেভেলপ করা উচিত ছিল। এখানে আরেকজন শিক্ষার্থী আছেন, তার কাছে জানতে চাইবো যে এই যে 3,40,600 কোটি টাকার বাজেট অর্থমন্ত্রী পেশ করতে যাচ্ছেন আজকে, একজন সাধারণ বাংলাদেশী নাগরিক হিসেবে এবং শিক্ষার্থী হিসেবে আপনি কেমন বাজেট দেখতে চান? আমি আসলে চাচ্ছিলাম বাজেটটা আমাদের শিক্ষা খাতে যে বাজেটটা ধরা হচ্ছে ওইটার পুরোপুরি প্রয়োগ যেন হয়। এটাই হলে আমাদের স্টুডেন্টরাও ভোগান্তির শিকার কম হবে। যেমন আমাদের পাবলিক ভার্সিটিগুলো বাসের অবস্থায় বলতে পারি, বাসের অবস্থা যেখানে চরম বিপর্যয়ের মুখে। তো এইসব খাতে যদি বাজেটটা আরেকটু বেশি হয় তাহলে আমাদের ভার্সিটির সবার জন্য উপকার হয় আসলে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যেমন দেখছিলেন, আমরা আরো সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা সাধারণত এই বিষয়টিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন যে বাজেটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, বিভিন্ন খাতে বরাদ্দ থাকে, সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যেভাবে বরাদ্দ দেওয়া হয় সেই বিষয়গুলো যেন পরিপূর্ণ বাস্তবায়ন বাজেটে হয়, সেটি নিয়ে তারা বলেছেন। এখানে আরো বেশ কয়েকজন শিক্ষার্থী আড্ডা দিয়েছেন এবং দিচ্ছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং জানবো যে এই যে 2016-17 অর্থ বছরের বাজেট অর্থমন্ত্রী উপস্থাপন করতে যাচ্ছেন, অন্যান্য বারের তুলনায় এই বাজেটের আকারও অনেক বড় এবং অনেক বেশি টাকার বাজেট। আপনার বাজেট ভাবনাটি কেমন? আমার ভাবনা যে নিত্য প্রয়োজনীয় দামগুলো জিনিসগুলোর দাম কমবে, মানুষের ক্রয় ক্ষমতা ভিতরে আসবে, শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করার জন্য আরো শিক্ষা খাতে বাজেটটা বরাদ্দ বেশি দেওয়া, এটাই। আপনাকে ধন্যবাদ। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন নাগালের মধ্যে থাকে, এটি নিয়ে তাদের ভাবনাটা বেশি। আমরা দেখেছি এবারের বাজেটের যে মূল্যস্ফীতি সেটি 6-এর নিচেই ধরা হয়েছে, অর্থমন্ত্রী ধরেছেন। তিনি কতটা বাস্তবায়ন করতে পারবেন এটি তারই ব্যাপার। আরেকজন আছেন, তার প্রতিক্রিয়া জানতে চাইবো যে আপনার বাজেট ভাবনা কেমন? বললো যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যটা কমা উচিত আর শিক্ষাক্ষেত্রে অনেক বাজেট বাড়ানো উচিত, কারণ হ্যাঁ আমরা শহরে হয়তো শিক্ষা প্রপারলি পাচ্ছি কিন্তু গ্রামের স্কুলে অনেক কিছুই পাচ্ছে না, শিক্ষা মানও ভালো না। প্লাস কৃষির ক্ষেত্রে
বেতন একটা বাড়ানো উচিত। কৃষকরা এখনো বঞ্চিত হচ্ছেন, বারবারই বঞ্চিত হচ্ছেন, ঠিক আছে, ওখানে ওরা কষ্ট করে ফসল ফলাচ্ছেন কিন্তু প্রপার দাম পাচ্ছেন না। এমন দেখা গেছেন যে কেউ শখ করে একটা ইলিশ মাছ খেতে গেলে কয়েক মণ ধান বিক্রি করে একটা ইলিশের টাকাও হচ্ছে না। আপনাকে ধন্যবাদ। কৃষি নিয়ে বেশি বলছেন উনি। বাংলাদেশ কৃষিভিত্তিক অর্থনীতির দেশ এবং এই দেশে কৃষকরা যারা উৎপাদন করেন তারা যেন সেই উৎপাদনের যে খরচ সেটি যেন তুলে আনতে পারেন, এটি নিয়ে তারা বলছিলেন। এবং আমরা দেখেছি যে এই অর্থমন্ত্রী এই 10মবারের মতো তিনি বাজেট পেশ করতে যাচ্ছেন এবং এই বাজেটের যে আকার গতবারের তুলনায় সেটি 17% বেশি এবং যে সংশোধিত বাজেটের তুলনায় আরো অনেক বেশি। তো সাধারণভাবে অর্থনীতিবিদরা যেটি বলছেন যে এই বাজেট একটু যেটি উচ্চাভিলাষী বাজেট তারা এটি বলছেন না, বলছেন যে অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই 3,40,000 কোটি টাকার বাজেট খুব বেশি বড় বাজেট নয়, তবে বাস্তবায়ন হচ্ছে বড় চ্যালেঞ্জ, এটি সাধারণ মানুষও কিন্তু বলছেন। রুবল, ফিরছি আপনার কাছে। ধন্যবাদ রাজু, আপনার কাছ থেকে আসলে অনেকগুলো তথ্যই আমরা পেলাম। একদম সাধারণ মানুষজনের যে একদম বাস্তব চিত্র, সেই বাস্তব যে তাদের প্রত্যাশা, সেই বাস্তব প্রত্যাশার কিছু অংশ আপনাদের দেখাচ্ছিলাম। তো তার মধ্যে উঠে এসেছে যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যের যে নাভিশ্বাস সেটি যেন নিয়ন্ত্রণে থাকে, সেটি কিন্তু তাদের বেশি প্রত্যাশা দেখতে পাচ্ছে। এছাড়া শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের বাজেটের বরাদ্দর কথা বলছিলেন অন্যান্য প্রকল্পগুলোর বাস্তবায়নের কথা। আবার ব্যবসায়ীরা যেমন তাদের মতামত দিয়েছেন যে দ্রব্যের দাম যেমন নিয়ন্ত্রণে থাকে তেমনি আবার বাজেট বাস্তবায়নের কথাও কিন্তু তারা বলছিলেন। তো সবকিছু মিলিয়ে বাজেটের জনমনের যে প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা, সেই প্রতিফলন কিন্তু আসলে বাজেটের মাধ্যমে উপস্থাপিত হবে, সেই প্রত্যাশা কিন্তু আমরাও রাখতে পারি। এবং আমরা এই যে প্রত্যাশার কথা জানছিলাম, সেই প্রত্যাশাটি মানুষের একদম হৃদয়ের প্রত্যাশা এবং আগামী অর্থ বছরের জন্য সেই প্রত্যাশা পূরণ হবে, সেই প্রত্যাশা আমরাও করছি। তো এরপরে আমরা একটু জানিয়ে দিতে চাই যে এই বিগত অর্থ বছরগুলোতে আমরা এই সামনের বাজেটকে সামনে রেখে যে কি প্রবৃদ্ধির বাস্তবায়ন আমরা করতে পেরেছি এবং কি প্রবৃদ্ধি আমরা অর্জন করতে পেরেছিলাম। তো সেই প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2009 থেকে 2014 এই 5 বছরের মধ্যে বাংলাদেশ 6.13% হারে প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে এবং 2014-15 অর্থ বছরে আমরা দেখতে পেয়েছি যে 6.51% হারে প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। এবং তার পরের অর্থ বছরে, অর্থাৎ এই যে চলছিল যে অর্থ বছরটি, সেটি হচ্ছে 2015-16 অর্থ বছর, সেই অর্থ বছরে 7.13% হারে প্রথম 9% অর্জন করতে পেরেছে বাংলাদেশ। এবং প্রথম 9%-এর যে চিত্র তাতে বলছে যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে যে 6%-এর বৃত্তে আটকে ছিল প্রবৃদ্ধির বাস্তবায়নের ক্ষেত্রে, প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে, সেটি কিন্তু এখন 7% ছাড়িয়েছে এবং আগামী অর্থ বছরেও যেটি 7.2% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সেটি। এবার জানিয়ে দেব যে এডিপির চিত্রটা কেমন ছিল, অর্থাৎ উন্নয়নের অংশীদার এই এডিপি এবং উন্নয়ন বাজেটকে মূল বাজেটের একটি বড় অংশ ধরা হয় এবং সেই এডিপির বাস্তবায়ন কেমন ছিল। এডিপির যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই পরিসংখ্যান বলছে যে 2013-14 অর্থ বছরে 63,929 কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছিল এবং যার বাস্তবায়নের হার ছিল 97.15%। এবং 2014-15 অর্থ বছরের জন্য দেখা যাচ্ছে যে 82,939 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং যদিও তার আগের বছরের চেয়ে বাস্তবায়নের হার কিছুটা কমেছে। এবং 2015-16 অর্থ বছরের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে সেই বরাদ্দের প্রথম 9 মাসে এডিপির বাস্তবায়ন করা গেছে 41%। এবং প্রত্যেক বছরই দেখা যায় যে এডিপির বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম কয়েক মাসের মধ্যে কিন্তু এডিপির বাস্তবায়ন চিত্র বেশ একটু কম থাকে এবং পরবর্তী বছরের শেষের দিকে এসে সেটি কিন্তু বেশ বেড়ে যায় এবং শেষ বছরগুলোতে এডিপি বাস্তবায়নের হার অনেকাংশে বেড়ে যায় এবং তারই কিন্তু ধারাবাহিক চিত্র আমরা দেখতে পেলাম। এবার আপনাদেরকে জানিয়ে দেব যে বেশ কয়েক বছর ধরে যে উল্লেখযোগ্য কিছু খাত, সেই উল্লেখযোগ্য খাতের চিত্র এবং উল্লেখযোগ্য খাতের কি কি বরাদ্দ ছিল এবং কি কি অগ্রাধিকার আমাদের সেটি একটু দেখতে পাবো। সেটি হচ্ছে আমরা জানিয়ে দিতে চাই যে শিক্ষা খাত, একটু আগেই বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের শিক্ষা খাত নিয়ে কথা বলছিলেন, আমরাও একটু কথা বলতে চাই যে 2013-14 অর্থ বছরে 25,088 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল এবং মোট বাজেটের যা 13.3%। এবং 2014-15 অর্থ বছরে এসে দেখা যাচ্ছে যে টাকার অঙ্কে কিন্তু প্রায় 3,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে রাখা হয়েছিল, তবে মোট বাজেটের আকারে শতাংশের হিসাবে 11.9%, অর্থাৎ বেশ কিছুটা কমে গেছে মোট বাজেটের শতাংশের হিসাবে। এর পরের বছরে এসে আমরা দেখতে পেয়েছি যে 10.7%, অর্থাৎ তার পরের বছরে মোট বাজেটের ক্ষেত্রে বেশ শতাংশের হারে কিছুটা কমেছে। তবে আবার দেখতে পাচ্ছি যে বাজেটের যে টাকার অঙ্ক, সেই টাকার অঙ্কে কিন্তু বেশ কয়েক
হাজার কোটি টাকা বেড়ে গেছে। তো একটি খাতের বরাদ্দের বিষয়ে আমরা জানিয়ে দিলাম এবং একটি খাতের যে বরাদ্দ সেটি হচ্ছে উল্লেখযোগ্য একটি খাত শিক্ষা খাত, এবং আগামী অর্থ বছরে অর্থমন্ত্রী এর মধ্যে ইঙ্গিত দিয়েছেন যে শিক্ষা খাতে বরাদ্দ আগামী অর্থ বছরের জন্য বাড়বে, পাশাপাশি বাড়তে পারে স্বাস্থ্য খাতের বরাদ্দ এবং অন্যান্য বরাদ্দগুলো তো থাকছেই। পাশাপাশি বিদ্যুৎ জ্বালানি খাতের গত কয়েক বছরের ধারাবাহিক অগ্রাধিকার যেটি দেওয়া হয়েছিল সেটি এবছরও থাকবে, সেটি সম্ভাব্য বাজেট হিসেবে এর মধ্যে আমরা তথ্য পেয়েছি। তো এখন পর্যন্ত বাজেটের কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। এখন আমরা ফিরে যাচ্ছি এ সময়ের বাণিজ্যে মূল স্টুডিওতে, সেখানে আছেন ইমতিয়াজ আহমেদ। পরবর্তী সংবাদে আমরা আবার বাজেটের কিছু তথ্য নিয়ে হাজির হব। ধন্যবাদ রূপল। অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়ছে বাজেটের আকার। 2 অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে এই আকার বৃদ্ধি খুবই স্বাভাবিক বলে মত অর্থনীতিবিদদের। তাদের মতে অর্থের সংস্থান নয়, বরং প্রকল্প বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ। তাই বরাদ্দের আগে পরিকল্পনা ও বাস্তবায়নের সমন্বয় করার পরামর্শ তাদের। সেই সঙ্গে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন ও বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলেও মত তাদের। সাজিদ রাজুর রিপোর্ট। উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন একান্ত চাওয়া, তখন জাতীয় বাজেটের আকার বাড়বে, এটাই স্বাভাবিক। সেই লক্ষ্য ও ধারাবাহিকতায় এবারও বাড়ছে বাজেটের আকার। বিভিন্ন সূত্রের খবর, অর্থ মন্ত্রণালয় 2016-17 অর্থ বছরের বাজেট চূড়ান্ত করেছে 3,44,006 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে প্রায় 45,000 কোটি টাকা বেশি। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের আকার কতটা বড় বা ছোট তা গুরুত্বপূর্ণ নয়, সমস্যা নয় অর্থের জোগানো, তার চেয়েও গুরুত্বপূর্ণ বাস্তবায়ন। পরিসংখ্যান বলছে 2014 সালে নেয়া প্রকল্পগুলো সময় মতো শেষ হয়েছে মাত্র 14%। বাকি 86% প্রকল্পের কাজ সময় মতো যেমন শেষ হয়নি, তেমনি বরাদ্দকৃত অর্থ পরে বাড়াতে হয়েছে। এমনকি চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে বাস্তবায়ন হয়েছে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাত্র 41%। তাই তাদের মতে শুধু অর্থ বরাদ্দ বাড়ানো নয়, এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ অর্থ খরচের সক্ষমতা। একটু উচ্চাভিলাষী রাখতে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যয়ের কাঠামোটাও এমনভাবে সামঞ্জস্য করা যাতে আমার যে প্রশাসনিক সক্ষমতা আছে সেটা অনুযায়ী যেন আমি ব্যয় করতে পারি। যখন অর্থনীতির আকার বাড়তে থাকে তখন সঙ্গত কারণেই তো বাজেটের আকার বাড়বেই। যথাযথভাবে মান বজায় রেখে বাস্তবায়নের চ্যালেঞ্জ। এদিকে চলতি অর্থ বছরের রাজস্ব আদায় খুব সন্তোষজনক নয়। মোট লক্ষ্যমাত্রা 2,08,000 কোটি টাকার বিপরীতে অর্থ বছরের প্রথম 6 মাসে আদায় হয়েছে 37%। অথচ আসছে বাজেটে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে 2,42,752 কোটি টাকা। তাই নজর দিতে হবে আয়ের দিকেও। আমাদের যদি ট্যাক্স জিডিপি রেশিওর কথা বলেন, সেইটা তুলনামূলকভাবে অনেক কম। কাজে সেই জায়গাটায় একটা বড় চ্যালেঞ্জ হবে যে কিভাবে এই ট্যাক্স নেট বাড়ানো যায়, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে আরো বেশি যুগোপযোগী করা যায়। কর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা গেলে যে ধরনের উচ্চাভিলাষ নিয়ে আমরা টার্গেটগুলো করছি সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না। সেই সঙ্গে অর্থ পাচার, দুর্নীতি ও রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ পরিস্থিতির উন্নতিও চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরই বাজেট ঘোষণার আগে বেড়ে যায় কিছু কিছু পণ্যের দাম। তবে এবার বাজেটকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়তি কমতি নেই রাজধানীর বাজারে। এতে অনেকটাই স্বস্তির কথা জানালেন ভোক্তারা। তবে বাজেট পাশ হওয়ার আগেও যেন বাজার স্থিতিশীল থাকে সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। প্রতি বছরই বাজেটকে কেন্দ্র করে সাধারণ মানুষের আলোচনায় আসে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ, বাড়ানো ও কমানোর বিষয়। এবারও তার ব্যতিক্রম নয়। তবে বাজারের প্রভাব তুলনামূলক কম, নেই বললেই চলে। আগের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের পণ্য। বাজেট কেন্দ্রিক যে কথাবার্তা চৌদিকে চলছে যে দাম বাড়তে পারে, কমতে পারে, এখন পর্যন্ত সেই প্রভাব আমি ব্যক্তিগতভাবে পাইনি। এটা আমার জন্য একটু খুব স্বস্তিকর বিষয়। এটা একটু বেশ ব্যতিক্রম মনে হচ্ছে। আর এটা তো ডিসক্লোজ হয় না যে আগে কোনটার ডিউটি বাড়বে, কোনটার ই বাড়বে। যদি বাড়ায় যায় তাহলে তো এটা খুবই খারাপ। কাস্টমাররা খুব একটা কনসাস না কিংবা ওরিডও না। বাজেটে বেশ কয়েকটি আনুষঙ্গিক আইটি পণ্যের উপর থেকে শুল্ক কমানোর সম্ভাবনা থাকলেও হঠাৎ করেই প্রযুক্তি পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন ক্রেতারা। ডিজিটাল বাংলাদেশ করার জন্য কম্পিউটার ইউজ প্রয়োজন। সেই ক্ষেত্রে আবার ভ্যাট যদি বসায়, যারা বায়ার আছে, বায়াররা আসলে সবাই পারচেজ করতে পারবে না। নতুন কোনো প্রোডাক্টের প্রাইস এখনো ভ্যাটের কারণে বাড়েনি, কিন্তু আমরা জানি ভবিষ্যতে তা বাড়বে। কাস্টমারদের উপরে তারা ট্যাক্স দিনে দিনে বাড়ায়, শুধু বাড়াইতেই আছে, কিন্তু আমরা তো যাই না তারপরে ট্যাক্সটা দিতে পারি, সেই আশাটা আমরা করি। আর বাজেট ঘোষণার পর তা পাশ হওয়ার আগেই মূল্যবৃদ্ধির প্রস্তাবনায় থাকা পণ্যের দাম যেন বেড়ে না যায় সেদিকে নজর দেওয়া দরকার বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। বাজেটের ডিক্লারেশনের আগে বাড়ে নাই, কিন্তু যখন বাস্তবায়ন হবে
তার আগে বাড়ার সম্ভাবনা কিন্তু চলে যায় নাই। ট্যারিফ কমিশন আছে এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা যদি মনিটরিং করে একটা তো চাপ রাখতেই পারে। কিন্তু যদি কোনো চাপ না থাকে তাহলে আমি জুলাই মাসে বেশি দাম পাবো মনে করলে জুন মাসে কম বিক্রি করবো, আর জুন মাসে যদি আমার মতো সবাই কম বিক্রি করে তাহলে দাম বেড়ে যাবে। বাজার স্থিতিশীল রাখতে নিত্যপণ্যের আমদানিতে বাড়তি কোনো শুল্ক আরোপ না হওয়ার সম্ভাবনা রয়েছে এবারের বাজেটে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অর্থমন্ত্রী টানা অষ্টম এবং নিজের 10ম বাজেট পেশ করতে যাচ্ছেন। এই মুহূর্তে তার হেয়ার রোডের বাসার সামনে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, দর্শক, আপনারা জানেন যে আজ 2016-17 অর্থ বছরের যে বাজেটটি সেটি জাতীয় সংসদে পেশ করা হবে এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনি এই বাজেটটি পেশ করবেন। এই মুহূর্তে আমরা আছি হেয়ার রোডে তার বাসভবনের সামনে এবং সেখান থেকে বেলা সকাল 11:30টায় তার বের হওয়ার কথা রয়েছে। এখান থেকে তিনি যাবেন মন্ত্রণালয়ে এবং সেখান থেকে তিনি যাওয়ার কথা রয়েছে সংসদে এবং সংসদের সেখানে মন্ত্রিসভায় এই বাজেটটি উপস্থাপন করা হবে এবং সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাষ্ট্রপতির একটি অনুমোদনের বিষয় রয়েছে এবং পরবর্তীতে বেলা 3টার দিকে আপনারা সকলেই জানতে পারবেন যে এবারের বাজেটে আসলে কি আসছে। এই পর্যন্ত আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি যে বাজেটের এবার আকার 3,40,000 টাকা ধরা হচ্ছে, 3,40,000 কোটি টাকা এবং এর থেকে বেশি হতে পারে এবং এই বিষয়টি কিন্তু একাধিকবার অর্থমন্ত্রী আমাদেরকে বিভিন্নভাবে জানিয়েছেন এবং বাজেটে যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এনবিআর নিয়ন্ত্রিত কর সেটি প্রায় 2,03,152 কোটি টাকা। এছাড়া রাজস্ব আহরণের ক্ষেত্রে কিন্তু অন্য ব্যাপক ধরনের পরিবর্তন আসার কথা রয়েছে, যেটি গত কয়েক বছর আয়কর থেকে পাওয়া যেত যে অর্থটি সেটি কিন্তু এবার সে জায়গাটি দখল করে নিচ্ছে মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট এবং সেটি এবার ধরা হয়েছে 74,250 কোটি টাকা এবং আয়করে ধরা হয়েছে 73,300 কোটি টাকা। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এখানে মূল্য সংযোজন কর এবং মূসক আইনে কিন্তু একটি বিষয় বারবার এসছে। এর আগে আপনি জানেন দুটো কাঠামো রয়েছে, একটি হচ্ছে 10% এবং আরেকটি হচ্ছে 25%। এবার কিন্তু প্রথমবারের মতো মূল্য সংযোজন করে 15%-এর একটি নতুন যে আইনে সংযোজন করা হয়েছে এবং সেটি এবারের বাজেটেই কিন্তু সংযোজন করার কথা ছিল এবং যদিও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো এর বিরুদ্ধে কথা বলছেন এবং বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এর ব্যাপারে কিন্তু বলছেন যে তাদের অনেকের ক্ষেত্রে বিশেষ করে খুচরা পর্যায়ে যারা ব্যবসা পরিচালনা করেন তাদের কিন্তু আসলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। এরকম বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা এই প্যাকেজ ভ্যাট চালু করার কথা রেখে তারা বলেছেন যে যেহেতু এই 15% যে কর সেটি যেন বন্ধ করা হয়। আয়করের ক্ষেত্রে আমরা যেটি জানতে পেরেছি যে ব্যক্তিকেন্দ্রিক যে আয়কর সেটি 2.5 লাখ টাকা পর্যন্ত এখন পর্যন্ত কর আওতামুক্ত থাকবে এবং অন্যান্য বিষয়গুলো যেমন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে যে বৈদেশিক যে বিনিয়োগ সেটি যেন বাড়ানোর বিষয় সরকার এবারের বাজেটে সেটার যেমন প্রতিফলন দেখা যায় তেমনি যেন সুযোগ সুবিধা থাকে। একই সঙ্গে যে 100টি আঞ্চলে যে বাণিজ্যিক অঞ্চল করার কথা রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটি বিষয় তারা বলছেন যে এবারের বাজেটে যেন এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কবে নাগাদ এই ধরনের যে 100টি বাণিজ্যিক অঞ্চল করা হবে সে বিষয়ে যেহেতু এখন পর্যন্ত জানা যাচ্ছে না, তারই প্রতিফলন যেন অন্তত বাজেটে দেখা যায় এবং সেক্ষেত্রে যেন বিদেশি যে বিনিয়োগগুলো রয়েছে সেগুলো যেন আরো বেশি উৎসাহিত হয়। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজ যে বাজেটটি দেওয়া হচ্ছে সেখানে কিন্তু সাধারণ মানুষ বলছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর যেন কোনো ধরনের প্রভাব না পড়ে সেটির দিকে যেন এবারের বাজেটে লক্ষ্য রাখা হয়। এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদে তৃতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 2016-17 অর্থ বছরের বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে টানা অষ্টমবারের মতো বাংলাদেশ সরকারের বাজেট প্রণয়ন করবেন 82 বছর বয়সী প্রবীণ এই মন্ত্রী। আবুল মাল আব্দুল মুহিত 2009 সাল থেকে টানা 8 বছর ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এই রাজনীতিবিদ। তৎকালীন ভারতের শ্রীহট্ট বর্তমানে সিলেট জেলায় 1934 সালে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর 1963 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি অর্জন করেন তিনি।
বেশ দাপটের সাথে শুরু করেন কর্মজীবনও। 1960 থেকে 63 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিস সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে। 1969 সালে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে তৎকালীন পাকিস্তান দূতাবাসের অর্থনৈতিক পরামর্শক হিসেবে। পাকিস্তান কর্মপরিকল্পনা কমিশনের প্রধান ও উপসচিব থাকা অবস্থায় তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য প্রতিবেদন আকারে পাকিস্তান কংগ্রেসে পেশ করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে চাকরি থেকে অব্যাহতি নিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াশিংটন দূতাবাসে ইকোনমিক কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশে 1972 সালে পরিকল্পনা কমিশনের সচিব এবং 1977 সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুহিত। 1982 থেকে 83 সাল পর্যন্ত এরশাদ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন মুহিত। পরবর্তী সময়ে বিশ্বব্যাংক, জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। সিলেট 1 আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর 2009 সালের 6 জানুয়ারি বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এই রাজনীতিবিদ। 2015-16 বছর অর্থ বছরের বাজেট নবম জাতীয় সংসদের সব কয়টি বাজেটই প্রণয়ন করেন মুহিত। দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এই নেতা। আজ আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের তৃতীয় বাজেট সংসদে পেশ করবেন প্রবীণ এই নেতা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা বাড়াতে এখন থেকে প্রকল্প বাস্তবায়নের মেয়াদ 2 বারের বেশি বাড়ানো হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে বৈঠকে পরিকল্পনা মন্ত্রী একথা জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন আছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে অনেক শর্ত শিথিল করা হয়েছে। এছাড়া বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপও নেওয়া হচ্ছে। তবে মামলাসহ জমি অধিগ্রহণের জটিলতার কাজ শুরু করতে দেরি হয় প্রকল্পগুলো সময় মতো শেষ করা যায় না। এবারে বাজেট 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের প্রথম বাজেট হওয়ায় খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, বাজেটে বড় প্রকল্পগুলোর জন্য আলাদা বরাদ্দ থাকবে। ইকোনমিক রিপোর্টার ফোরামের পক্ষে মানসম্মত অবকাঠামোগত উন্নয়ন ও প্রকল্পের খরচ কমানোর পরামর্শ দেওয়া হয়। Growth of implementation is still not up to the desired level. আমি মনে করি যে আরো আমাদেরকে গতিশীলতা বাড়াবো। আমাদের এখন সুবিধা হলো মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে বলছেন নো মোর এক্সটেনশন মোর দেন 3 টাইমস। কোন প্রকল্প 3rd টাইম এক্সটেনশন হতে পারবে না, উনি নিজেই বলে দিচ্ছে। আগে এই কথা কখনো বলেন নাই। যাতে করে এখন আমরা এখন ভিজিবল ইমপ্রুভমেন্ট দেখবো। ডেফিনেটলি তারা বাধ্য হবে কাজ করার জন্য, তারা 3rd টাইম হবে না। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের পরও অনেক গ্রাহকের সিম বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে বিভিন্ন মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ারে গিয়ে দেখা যায় আজও সিম নিবন্ধন করছেন অনেকে। এছাড়া মোবাইল অপারেটরে এয়ারটেলের সিম বেশ কিছু এলাকায় বন্ধ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বিটিআরসি বলছে খুব শিগগিরই সব সমস্যার সমাধান করা হবে। সরকার নির্ধারিত 31 মের পর কেবল অনিবন্ধিত সিম বন্ধ হওয়ার ঘোষণা ছিল। তবে বুধবার বিভিন্ন অপারেটর কাস্টমার কেয়ারে গিয়ে দেখা যায় নির্ধারিত সময়ের আগে নিবন্ধন করলেও অনেক গ্রাহকের সিম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বিটিআরসির নিয়ম অনুযায়ী 1 জুন থেকে সিম নিবন্ধন করতে 150 টাকা ফি নেওয়ার কথা থাকলেও মোবাইল অপারেটররা তা বিনামূল্যেই করে দিচ্ছেন। ওনারা ফিঙ্গার নিচে, টিপ নিচে, সব নিচে নিয়ে এগুলা কইরাই যে কাগজ দিছে, এখন আবার এগুলা দিছে, এগুলা দিয়ে আবার করানো লাগবে। গতকাল রাত্রে থেকে আমার সিমটি বন্ধ হয়ে গেছে। এখন আসতে বলে যে না, এটা তো রেজিস্ট্রেশন হয় না, এটা আপনার হালনাগাদ করা হয়েছে। মাসখানেক আগে এখানে এসে এই কর্পোরেট অফিসে এসে আমি সিম নিবন্ধন করে যাই। তারপরও আজকে আমার ইনকামিং আছে, আউটগোয়িং বন্ধ হয়ে গিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বলছে, এত বিশাল কাজে সামান্য কিছু ভুল ত্রুটি থাকা স্বাভাবিক। যেহেতু এত হিউজ লক্ষ লক্ষ না কোটি আপনার সিম, এগুলো ধরেন ফেস বাই ফেস বন্ধ করা, ইনকামিং আউটগোয়িং বন্ধ করতে যে 2-4টা ভুল হতে পারে, বাট আমার বিশ্বাস যে এটা খুব শিগগির এই সমস্যাটা সমাধান করতে পারবেন। বেশ কিছু এলাকায় এয়ারটেলের সিম বন্ধ থাকার বিষয়ে কমিশন সচিব বলছেন, এটা সংশ্লিষ্ট অপারেটরদের নিজস্ব যান্ত্রিক ত্রুটি। খুব শীঘ্রই এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এয়ারটেলটা এক্স্যাক্টলি ওদের যে মোবাইল সুইচিং সেন্টার, সেখানে কিছু একটা কারিগরি ত্রুটি হয়েছে এবং এর সাথে কিন্তু আপনার সিম রেজিস্ট্রেশনের
যে বন্ধ বা আনরেজিস্টার্ড সিম বা রেজিস্টার্ড সিমের কোনো সম্পর্ক নেই। বিটিআরসির হিসেব মতে গ্রাহকদের হাতে থাকা প্রায় 13 কোটি 20 লাখ সিমের মধ্যে 10 কোটি 48 লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। অনিবন্ধিত সিমের গ্রাহকরা 150 টাকা জমা দিয়ে সিম নিবন্ধন করলে তা পুনরায় সচল হবে। এছাড়াও অনিবন্ধিত সিমের মেয়াদ 450 দিন পার হওয়ার পর বিজ্ঞপ্তির মাধ্যমে সংযোগ বিক্রির ঘোষণা দিতে পারবে অপারেটররা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। খরচের তুলনায় লাভ কম হওয়া সহ নানা কারণে ফসল আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নরসিংদীর কৃষকরা। কৃষিকাজ ছেড়ে অনেকে চলে যাচ্ছেন অন্য পেশায়। ফলে প্রতি বছরই বাড়ছে অনাবাদি জমির পরিমাণ, ব্যাহত হচ্ছে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদন। কৃষি বিভাগ বলছে সংকট নিরসনে সামনের বছর যাতে কোনো জমি অনাবাদি পড়ে না থাকে সেজন্য কৃষকদের নানাভাবে সহায়তা করা হবে। আশিকুর রহমান পিয়ালে পাঠান তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের মাটি উর্বর হওয়ায় চরাঞ্চলের এসব জমিতে ধান, মরিচ, আলু, বাদাম, তিল, ভুট্টা, কুমড়া সহ বিভিন্ন ফসলের ভালো ফলন হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সার, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বাড়ায় তেমন একটা লাভ হয় না কৃষকের। ফলে বেশি আয়ের আশায় কৃষি ফসল আবাদ থেকে সরে অন্য পেশায় চলে যাচ্ছেন কৃষকরা। এতে অনাবাদি পড়ে থাকছে চরাঞ্চলের কৃষি জমি। তেলের দাম বেশি, সারের দাম বেশি, ধান হয় কম, ধানের দরও কম, এজন্য কৃষক কৃষি কাজ করে না। নরসিংদী রায়পুরা উপজেলার 24টি ইউনিয়নের চিত্র একই। এসব এলাকায় অনাবাদি পড়ে আছে 1000 হেক্টরের বেশি জমি। কৃষকদের অভিযোগ ফসলের উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি বেড়েছে শ্রমিক মজুরিও। কিন্তু বাড়তি খরচ করে ফসল ফলিয়ে লোকসান গুনতে হচ্ছে তাদের। এক বস্তা সার আনলে 900 টাকা লাগে, একটা বদলি নিলে 500, যখন দানিটা লাগবো 500 টাকা 600 টাকা নিচে আইতো না। ধানগুলো কাটতে এই ক্ষেত্রে নেওয়া খুব সমস্যা, লোক পাওয়া যায় না, লোকের সংখ্যা খুব কম। কৃষকদের ফসল আবাদ থেকে সরে যাওয়ার বিষয়টি স্বীকার করে কৃষি বিভাগ বলছে সংকট নিরসনে সামনের বছর যাতে কোনো জমি অনাবাদি পড়ে না থাকে সেজন্য নানাভাবে সহায়তা করা হবে কৃষকদের। 30% ভর্তুকি দিতে আছে যাতে ট্রাক্টর, পাওয়ার পাম্প কিনা সহজলভ্যভাবে চাষাবাদ করতে পারে এবং সেচের ব্যবস্থা করতে পারে। চলতি বছর জেলায় 1,26,000 হেক্টর জমিতে ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু আবাদ হয়েছে 83,000 হেক্টর জমিতে। অনাবাদি পড়ে আছে 43,000 হেক্টর জমি। সময় সংবাদ, নরসিংদী। ইস্টার্ন ইউনিভার্সিটির মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে স্কলারশিপ ম্যানেজমেন্ট কোম্পানি স্কলার ট্রুপ। বুধবার রাজধানীর ধানমন্ডিতে ইস্টার্ন ইউনিভার্সিটির সেমিনার রুমে এই অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার আবুল বাশার খান এবং স্কলার ট্রুপের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ফাউন্ডার ইঞ্জিনিয়ার তাহসিন আমান স্বাক্ষর করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রব, স্কলার ট্রুপের সিইও মিনহাজ হোসাইন সহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন। শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে নেতৃত্ব প্রদান বিষয়ক বিভিন্ন অভিজ্ঞতা ও উৎসাহ প্রদানমূলক এক অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব। বুধবার রাজধানীর ধানমন্ডিতে ইউল্যাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে দেশ ও দেশের বাইরের নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে যোগ্যতা অর্জনের নানা বিষয় তুলে ধরেন প্রাণ আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নিয়মিত দুধ পান করুন, সুস্থ থাকুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর ঢাকা সহ বিভিন্ন শহরগুলোতে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। উপলক্ষে বুধবার রাজধানীর ফার্মগেটে বিআরসি থেকে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। দিবস উপলক্ষে বিএআরসি অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব মোহাম্মদ মাকসুদুল হাসান খান। আবারও জানিয়ে দিচ্ছে এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলি। 46তম বাজেট ঘোষণা আজ। গতবারের তুলনায় বাড়তে পারে আকার, চ্যালেঞ্জ হবে এর বাস্তবায়ন, বাড়াতে হবে রাজস্ব আদায় বলছেন অর্থনীতিবিদরা। 18 বারের মতো বাজেট পেশ হচ্ছে আওয়ামী লীগ সরকারের, টানা 8ম বার সে বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী মুহিত। বাজেট পেশের আগে স্থিতিশীল অধিকাংশ পণ্যের দাম ঘোষণার পরও যেন অযৌক্তিকভাবে না বাড়ে সেদিকে নজর রাখার তাগিদ বাজার বিশ্লেষকদের। এছাড়া সময় বাণিজ্য যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।